ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্রিটেন সফর নিয়ে সমালোচনা যেন শেষ হচ্ছে না। যুক্তরাজ্যে প্রধান উপদেষ্টার সরকারি সফর থেকে কি অর্জন হলো, এমন প্রশ্ন যেন ইরান ইসরায়েল যুদ্ধের উত্তাপকেও ছাড়িয়ে গেছে। অন্তর্বর্তী সরকার গঠনের পরপর প্রধান উপদেষ্টার জনপ্রিয়তা কিংবা তার উপর জনসমর্থন সবই ছিল তুঙ্গে। এখন যে একদম তলানিতে ঠেকেছে সেটাও বোধহয় নয়, কিন্তু আগের সেই টোনটা মেলাতে পারছেন না অনেকে। সামাজিক যোগাযোগ মাধ্যম গরম হচ্ছে হরহামেশাই। প্রশ্ন উঠছে, এই যে এতবার প্রধান উপদেষ্টা বাইরে যাচ্ছেন, এত টাকা পয়সা খরচ করে লাভটা কি হচ্ছে বাংলাদেশে? অনেকে তো বলে বসেছেন নিজের প্রোফাইল আরও ভারী করতে ভদ্রলোক এহেন ভ্রমণ করছেন। তবে সব ছাড়িয়ে এবারের যুক্তরাজ্য ভ্রমণের বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দুতে, কারণ যেটা সাধারণত হয় না সেটাই ঘটেছে এবারের সফরে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী দেখা করেননি ডক্টর ইউনূসের সঙ্গে এবং এই বিষয়টি নিয়ে রীতিমতো জল ঘোলা হয়েছে। অনেকে বলেছেন বিষয়টি নিয়ে গুবলেট পাকিয়ে ফেলেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। সাংবাদিক জুলকারনাইন শাহের আবার সামনে এনেছেন বড় বহরের বিশাল হোটেল বিল। এদিকে যদিও আসিফ নজরুল শেয়ার করেছেন একটি ফেসবুক স্ট্যাটাস, যেটি লেখা হয়েছে 1972 সালে শেখ মুজিবুর রহমানের সুইজারল্যান্ড সফরের খরচাপাতি নিয়ে। বর্তমান সমালোচনা ঢাকতেই আগের ঘটনার অবতারণা করা হয়েছে বলছেন অনেকে। স্ট্যাটাসের কমেন্টে গেলে দেখা যাচ্ছে কেউ বলছেন আওয়ামী লীগ তো খারাপই ছিল, বর্তমান সরকার কেন তাদেরকেই রেফারেন্স হিসেবে টানছে, পার্থক্যটা থাকলো কই? যা হোক, ব্রিটেনের চেষ্টা করেও সে দেশের সরকার প্রধানের সাক্ষাৎ না পাওয়া এবং তারেক রহমানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক ও যৌথ বিবৃতির নজিরবিহীন ঘটনার মধ্য দিয়ে যুক্তরাজ্য সফর শেষ করে দেশে ফিরে এসেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সফরের প্রেক্ষাপট, ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের নোবেলজয়ী অর্থনীতিবিদ, একজন বর্ণাঢ্য ব্যক্তিত্ব, এখন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। এক অনিশ্চিত ও স্পর্শকাতর সময়ে তার দায়িত্ব গ্রহণে যেমন আশাবাদ তৈরি হয়েছিল, তেমনি প্রতিটি পদক্ষেপেও এখন হিসাব নিকাশ শুরু হয়েছে। ব্রিটেন সফরের আনুষ্ঠানিক উপলক্ষ ছিল রাজা তৃতীয় চার্লসের কাছ থেকে কিংস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ। রাজপ্রাসাদে 30 মিনিট বৈঠকও তাতে যুক্ত হয়, যা একটি আন্তর্জাতিক মর্যাদার বিষয় বটে। যদিও সেই বৈঠকের ছবি জনসম্মুখে প্রকাশ পায়নি, যা সাধারণত প্রকাশ করা হয়। তবে অনেকের মত সফরটি শুধুই পুরস্কার গ্রহণের উদ্দেশ্যে সীমাবদ্ধ ছিল না, বরং এর পেছনে ছিল একাধিক রাজনৈতিক ও কূটনৈতিক উদ্দেশ্য, যার অন্যতম ছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আলোচিত বৈঠক। পরে এই বৈঠকের ফলাফল হিসেবে একটি যৌথ বিবৃতি প্রকাশ করা হয়, যাতে ভবিষ্যৎ রাজনৈতিক রূপরেখা, বিশেষ করে জাতীয় সংসদ নির্বাচন ঘিরে কিছু মৌলিক দিক উঠে আসে। 4 দিনের যুক্তরাজ্য সফরে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস একাধিক গুরুত্বপূর্ণ ব্রিটিশ কর্মকর্তা এবং প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক করলেও সফরটি সরকারি ঘোষণা থাকা সত্ত্বেও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে তার সাক্ষাৎ হয়নি। সফরের আগে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় দ্বিপাক্ষিক বৈঠকের সম্ভাবনার কথা বললেও সেটি চূড়ান্ত ছিল না। লন্ডনে পৌঁছানোর পর ডক্টর ইউনূসের প্রেস সচিব জানান, ব্রিটিশ প্রধানমন্ত্রী সম্ভবত কানাডায় অবস্থান করছেন। এই বক্তব্য নিয়েও আলোচনা শুরু হয়। পরে তিনি বলেন, বৈঠক আয়োজনের চেষ্টা চলছে, কিন্তু শেষ পর্যন্ত তার হয়নি। বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে ডক্টর ইউনূস বলেন, স্টারমারের ব্যস্ততার কারণে হয়তো সাক্ষাৎ সম্ভব হয়নি, তবে এতে নতুন সুযোগ তৈরি হয়েছে। এখন তিনি কিয়ার স্টারমারকে বাংলাদেশে সফরের আমন্ত্রণ জানাচ্ছেন। বিষয়টি কূটনৈতিক ও রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে। বিষয়টি নিয়ে সমালোচনাই হচ্ছে বেশি। বলছেন, এতে মান সম্মান কিছুটা হলেও তো গেল বাংলাদেশের। তবে অনেকে আবার ডক্টর ইউনূসের পক্ষ নিয়ে বলছেন, টিউলিপ সিদ্দিকির সঙ্গে সখ্যতা থাকায় স্টারমার আদতে সাক্ষাৎ করতে চাননি। তবে সমালোচনাই বেশি। এই যেমন চীনে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমদ এই সফর নিয়ে বেশ স্পষ্ট এবং সমালোচনামূলক অবস্থান নিয়েছেন। তার মতে, পুরো যুক্তরাজ্য সফরটি নানা ব্যর্থতায় প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। বিবিসি বাংলাকে দেয়া বক্তব্যে তিনি বলেছেন, শুধু এই সফরই নয়, গত বছর আগস্টে ক্ষমতা গ্রহণের পর থেকে প্রধান উপদেষ্টা যেসব দেশ সফরে গেছেন, সেগুলোর মধ্যে কতগুলো সত্যিকার অর্থেই দ্বিপাক্ষিক সরকারি সফর ছিল, সেটি নিয়েও যথেষ্ট প্রশ্ন রয়েছে। যা হোক, মূল প্রশ্ন হলো, এই সফর থেকে কি পেল বাংলাদেশ? প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সফরের 5টি অর্জনের তালিকা দিয়েছেন। 1. রাজা চার্লসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও সম্মাননা গ্রহণ। 2.
তারেক রহমানের সঙ্গে বৈঠক ও যৌথ বিবৃতি। 3, অর্থ পাচার বিরোধী সংস্থা এনসিএ ও আইন প্রয়োগকারী দপ্তরের সঙ্গে আলোচনা। 4, বাংলাদেশ ব্যাংক ও দুর্নীতি দমন কমিশনের সঙ্গে সমন্বয়ের প্রস্তাবনা। 5, রোহিঙ্গা ইস্যুতে ব্রিটিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ। তবে বিশ্লেষকরা বলছেন এসব অর্জন এখনও কেবল আলোচনার স্তরে আছে, বাস্তব রূপ পায়নি কোনোটি। বিশেষ করে অর্থ পাচার, রোহিঙ্গা সমস্যা বা রাজনৈতিক সমঝোতা এসব বিষয়ে দৃশ্যমান অগ্রগতি না থাকলে জনসমর্থন আদায় কঠিন হয়ে পড়ে। সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমদ এই সফরের কূটনৈতিক প্রস্তুতি এবং কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তার ভাষায়, সরকার প্রধান যখন কোনো দেশে দ্বিপাক্ষিক সফরে যান তখন সেই সফরের প্রতিটি কর্মসূচি এবং বৈঠক আগে থেকেই দুপক্ষের মধ্যে চূড়ান্ত সমঝোতার ভিত্তিতে নির্ধারিত থাকে। কিন্তু যুক্তরাজ্য সফরে তা লক্ষ্য করা যায়নি। এই পর্যবেক্ষণ থেকেই অনেকে মনে করছেন, যদিও সফরটি সরকারি সফর হিসেবে চিহ্নিত হয়েছিল, প্রকৃতপক্ষে এর প্রধান উদ্দেশ্য ছিল দুটি: ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের কাছ থেকে কিংস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ এবং লন্ডনে নির্বাসিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক সম্পন্ন করা। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ না হওয়া কূটনৈতিক ব্যত্যয়? ডক্টর ইউনূসের সফরের সবচেয়ে স্পর্শকাতর সমালোচনার জায়গাটি এখানে। একটি সরকারি সফর হলে স্বাগতিক দেশের সরকার প্রধানের সঙ্গে সাক্ষাৎ একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক অনুষঙ্গ হয়ে দাঁড়ায়। কিয়ার স্টারমারের সঙ্গে সাক্ষাৎ না হওয়ায় দেশি বিদেশি কূটনীতিকরাও বিষয়টি ব্যতিক্রম হিসেবে দেখছেন। সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির মনে করেন, যুক্তরাজ্যে প্রধান উপদেষ্টার সরকারি সফরে গিয়ে সেদেশের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে সাক্ষাৎ না হওয়াটা এই সফরের একটি নেতিবাচক দিক হিসেবে চিহ্নিত হচ্ছে। তিনি বলেন, সরকার প্রধান হিসেবে কোনো দেশে গেলে সেখানকার সরকার প্রধানের সঙ্গে সাক্ষাৎ স্বাভাবিক একটি প্রোটোকলের অংশ। সেটি না হওয়া একটি ব্যত্যয়, একটি কূটনৈতিকভাবে অস্বস্তিকর। সফরটি এক ধরনের অস্বস্তি তৈরি করেছে। ব্যয়ের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন। সফরে অন্তত 40 সদস্যের বিশাল প্রতিনিধি দল ছিল। তারা ছিলেন লন্ডনের ব্যয়বহুল হোটেলে। কয়েক লাখ পাউন্ড ব্যয়ের একটি বিল সামাজিক মাধ্যমে ঘুরছে, যদিও সরকারিভাবে ব্যয়ের বিবরণ প্রকাশ করা হয়নি। অনেকে দাবি করছেন এই অর্থ রাষ্ট্রীয় কোষাগার থেকে গিয়েছে, আবার কেউ কেউ বলছেন বেসরকারিভাবে কেউ বহন করেছেন। বিশ্লেষকরা বলছেন, যদি রাষ্ট্রীয় অর্থে হয়ে থাকে তবে জনগণের করের টাকায় এমন বিলাসিতা প্রশ্নবিদ্ধ হবেই। আর যদি ব্যক্তি খরচ হয়ে থাকে তবে কে করেছেন, কেন করেছেন তা স্পষ্ট করা জরুরি। 1972 সালের হিসেব দিয়ে এখন কাউন্টার দেয়াটা মানতে পারছেন না অনেকেই। সফরের মাধ্যমে কিছু গুরুত্বপূর্ণ রাজনৈতিক আলোচনা সম্ভব হয়েছে, কিন্তু এটাও ঠিক যে ব্যক্তি ইউনূসকে নিয়েও বিতর্ক বেড়েছে। অনেকে মনে করেন এই সফর তাকে আন্তর্জাতিকভাবে আরও উচ্চতায় নেয়ার প্রচেষ্টা হতে পারে। আবার এটিও ঠিক, অন্তর্বর্তী সরকারকে শক্ত ভিত্তি দিতে আন্তর্জাতিক স্বীকৃতি প্রয়োজন, যার জন্য ইউনূসের ব্যক্তিগত নেটওয়ার্ক কাজে লাগানো যুক্তিসঙ্গত। যা হোক, ডক্টর মোহাম্মদ ইউনূসের জনপ্রিয়তা কমে গেছে এমন ঢালাও মন্তব্য করার সময় বোধহয় এখনও আসেনি, এমনটাই মত বিশ্লেষকদের। তাদের মতে জনমতের এই ওঠানামা খুবই স্বাভাবিক। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক বেশি প্রতিক্রিয়া দেখা যায়, যা সব সময় সমাজের প্রকৃত প্রতিচ্ছবি নয়। তবে এটাও অস্বীকার করার উপায় নাই যে প্রধান উপদেষ্টার দলগত এবং ব্যক্তিগত কিছু সিদ্ধান্ত, বিশেষত সফর সংক্রান্ত প্রস্তুতিহীনতা এই সফরে কিছুটা নেতিবাচক প্রভাব তো ফেলেছেই, এমনটাই বলছেন বিশ্লেষক।